আমরা 47-কে বিশ্বাস করি না, 47-কে পার্লামেন্টে আমাদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামাত ইসলামের আমির ফজলুর রহমান সেই কথা প্রতিবাদ করেছেন দাঁড়িয়ে, এবং তিনি বলেছেন যৌক্তিকভাবে যারা 47-কে স্বীকার করেন না, 47-কে মানেন না, তার অর্থ হলো আজকের বাংলাদেশের যে স্বাধীন ভূখণ্ডের সীমার মধ্যে আমরা স্বাধীন লাল সবুজের পতাকার আলাদা পরিচয়, আলাদা স্বতন্ত্র অস্তিত্ব এবং সত্তা লাভ করেছি, 47-কে অস্বীকার করলে তো এই ভূখণ্ডকে অস্বীকার করা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যদি সেদিন আমরা 47-এর আলাদা ভূখণ্ড না পেলাম, সেই ভূখণ্ডের উপরে 71-এর স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের জন্মভূমি বাংলাদেশের লাল সবুজের পতাকার নতুন পরিচয় আমরা পেয়েছি। ফলে 47 না হলে কিন্তু 71 আমাদের সেই অখণ্ড ভারতে চরম বিপ্লব এবং বৈষম্যের মধ্য দিয়ে আমাদের আধিপত্যবাদী শক্তির সামনে সেবা রাষ্ট্রে সারা জীবন আধিপত্য শক্তির দাবিদারি আমাদের করতে হবে। সেই জন্য আমি শুরুতেই বলছিলাম যে পলাশী মানে ভাগীরথী তীরের পলাশী নয়, আমাদের পদ্মা মেঘনা যমুনা তীরও কিন্তু একটা রাজনৈতিক পলাশীর অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি, যারা 47-কে মানে না, যারা বলে 47-এর সীমানাটা ভুল হয়েছে, এটা আবার দিয়ে তুলে দাও, তার অর্থ হলো এটাকে আবার একটি আধিপত্য শক্তির দাসপথের মধ্যে প্রবেশ করা। অনেকে আজকে মনে করে যে না, আমাদের স্বাধীন সীমানা তো ঠিক আছে, 55,126 বর্গ মাইলের স্বাধীন ভূখণ্ড, আমাদের একটা আলাদা পতাকা, আলাদা মানচিত্র, আমাদের আলাদা একটা জাতীয় সঙ্গীত, আমাদের দেশ তো স্বাধীন আছে, অসুবিধা কি? ওনারা বোঝেন না আধিপত্যবাদীদের নতুন রূপ, আধিপত্যবাদের সাম্রাজ্যবাদের নতুন সংজ্ঞা, সেটা হলো রাষ্ট্রের ভূখণ্ড দখল না করে রাষ্ট্র আপনার নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু সেই রাষ্ট্রের অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য, ক্ষমতায় ওঠানামা, সংস্কৃতি, সমস্ত আধিপত্যের রিমোট কন্ট্রোল হবে আধিপত্যবাদের শক্তির কেন্দ্র থেকে। এটা হচ্ছে আধিপত্যবাদের নতুন ধারণা। আজকে আমরা বাংলাদেশ, আমরা সেই আধিপত্যবাদীদের সেবাদাসে পরিণত হয়েছি। একটি দেশের ভূখণ্ড আলাদা থাকাই কিন্তু শুধু মুক্ত স্বাধীন থাকার জন্য যথেষ্ট নয়। এই জন্য মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ. জলিলের লেখা অনেক বই আপনারা পড়েছেন। তার একটা বই লেখা আছে, অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা। ফলে সীমানা আমাদের আলাদা হলেও সেই সীমানা, সেই স্বাধীনতা, সেই পতাকা, সেই মানচিত্র আমাদের অরক্ষিত। আমাদের অর্থনীতি, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতি, আমাদের ব্যবসা বাণিজ্য, এদেশের রাজনীতিতে কে ক্ষমতায় উঠবে আর নামবে, সবকিছু রিমোট কন্ট্রোল করা হয় একটি আধিপত্যবাদী শক্তির কেন্দ্র থেকে। আমরা মনে করেছি ফোর্ট উইলিয়াম দুর্গ বোধহয় শুধু কলকাতায় হয়েছিল। এই পলাশীর দায় কাদের? এই পলাশীর ট্র্যাজেডির দায় কাদের? কেন এটা হয়েছিল? এর অনেক গভীর পর্যালোচনা আছে। যত দোষী আমরা লোকদেরকে দিতে চাই না কেন, আমরা এ কথা কিন্তু অস্বীকার করতে পারি না, বাইরের শত্রুর চেয়ে ভেতরের শত্রু হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তারাই কিন্তু আমাদের এই পলাশীর ট্র্যাজেডি ঘটানোর পিছনে সবচেয়ে মূল নায়কের কাজ করেছিল। দেশ ও জাতির সাথে ক্ষমতার লোভের বিশ্বাসঘাতকতার ইতিহাসই হচ্ছে পলাশীর ইতিহাস। সুধীবৃন্দ, তাই আমি বলি যে আমরা দুইবার স্বাধীন হয়েছি। 47-এ একবার হয়েছি, 71-এ একবার হয়েছি। এই স্বাধীনতার এই সংগ্রামের দবদল চেতনা কোন আধিপত্যবাদীদের পদোন্নত হয়ে থাকতে না চাওয়ার যে স্পৃহা, যে চেতনা, যে স্পিরিট, যে মূল্যবোধ, এটাই কিন্তু পলাশীর চেতনা থেকে শুরু হয়েছে। এই জন্য আমি শুরুতেই বলেছি, স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত হয়েছিল ব্যাখ্যা যেমন ঠিক, তেমনি সেই দিন থেকেই এ জাতির স্বকীয় সত্তায় স্বাধীনতার নবতর সংগ্রামের সূচনা হয়েছে। ব্যবসায়ী, সমস্ত শ্রেণী পেশার মানুষের মধ্যে চেতনা জাগ্রত হলে সেই জাতিকে কখনো বিদেশি আধিপত্যবাদী কোনো প্রভুরা কিন্তু পদোন্নত করে রাখতে পারে না। ফলে আমরা বাংলাদেশে বসে যখন দেখি
বিএনপির অনেক নেতা, আওয়ামী লীগের অনেক নেতা, এমনকি বামপন্থী কমিউনিজম রাজনীতির আহ্বায়করাও অনেকে বলেন এই 47-এর সীমানাটা নিয়ে আমরা ভুল করেছি। ইসলামী জাগরণ, ইসলামী মূল্যবোধ, ইসলামী শক্তিকে ঠেকাতে না পেরে এমন এমন দর্শন তারা আমাদের সামনে পেশ করেন, যা দিয়ে এই ভূখণ্ড, এই জাতিসত্তার বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা কিন্তু ভূমিকায় চলে যান। এই জন্য আমরা, আমার আগের আলোচক বেলাল ভাই পরিষ্কার বলছিলেন, আমি অল্প একটু শুনতে পেলাম, যে মুঘল শাসকরাই ব্রিটিশের কাছে মাত্র 3000 টাকায় গ্রামের পরে গ্রাম বিক্রি করে দিল, তাদের জমিদারি প্রতিষ্ঠা করতে সুযোগ দিল, ফোর্ট উইলিয়াম দুর্গ করতে সুযোগ দিল, এবং তারাই ধীরে ধীরে রাজত্বের শিকড় এখানে যখন গড়তে শুরু করলো, এটাই নবাব সিরাজউদ্দৌলা কিন্তু উপলব্ধি করতে পেরে তিনি সেই ফোর্ট উইলিয়াম দুর্গের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলেন, প্রতিরোধ করলেন এবং কলকাতা দখল করলেন। তখনই মীর জাফর সহ তার অনুচররা কিন্তু নবাবের এই সিদ্ধান্ত মানতে পারেনি। অভ্যন্তরীণভাবে বিদ্রোহের সূচনা, বিশ্বাসঘাতকতার সূচনা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। তাই আমি বলছিলাম যে বাইরের শত্রু, ওখানে যেমন শুধু ইংরেজদের দায়ী করা যাবে না, ব্রিটিশদেরকে দায়ী করা যাবে না। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গ বিজয়ের মধ্য দিয়ে আমাদের যে স্বাধীন সত্তা উপহার দিয়েছিলেন, দীর্ঘ প্রায় 550-600 বছরের সেই স্বাধীনতার সূর্যটাকে ডুবিয়ে দেওয়ার পেছনে আমাদের এই ঘরের শত্রুরাই কিন্তু সেই ভয়ঙ্কর ষড়যন্ত্র হিসেবে তারা দায়িত্ব পালন করেছে এবং তারা কাজ করেছে। ফলে যখন নবাব সিরাজউদ্দৌলার এই ফোর্ট উইলিয়াম দুর্গ এবং কলকাতা দখল করার অভিযানের সাথে তার ঘরের শত্রুরা যখন অবাধ্য হলো, বিশ্বাসঘাতকতা করলো, 57 সালের জানুয়ারিতে রবার্ট ক্লাইভ মাদ্রাজ থেকে অ্যাডমিরাল ওয়াটসনের অধীনে একদল সৈন্য কলকাতায় পাঠালো এবং অভিযানের পাল্টা অভিযান তারা কিন্তু শুরু করল এবং তারা যুদ্ধযাত্রা শুরু করলো ক্লাইভের নেতৃত্বে। নবাব ও মুর্শিদাবাদ থেকে পলাশের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এবং 23শে জুন সকাল 8টা থেকে বিকাল প্রায় 5টা পর্যন্ত পলাশীর আম্রকাননে এক অসম যুদ্ধ। অসম যুদ্ধ বলছে এই সেন্সে, নবাবের সঙ্গী ছিলেন প্রায় 50,000-এর মতো, আর ইংরেজদের সাথে সৈন্যের সংখ্যা 1003-এর মতো ছিল। চিন্তা করতে পারেন বিশ্বাসঘাতকতা কি করুণ পরিণতি হতে পারে। মনোবল ভেঙে গেলে, আভ্যন্তরীণ শৃঙ্খলা ভেঙে গেলে, রাজনৈতিক দর্শন যখন পরাজিত হয়, তখন সংখ্যা দিয়ে কখনো শত্রু উপরে বিজয় অর্জন করা যায় না। ঘরের শত্রুই তখন তার পরাজয়ের জন্য যথেষ্ট হয়। ফলে সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা সেখান থেকে চলে গেলেন 3রা জুলাই। মহানন্দা নদীর তীর থেকে নবাব সিরাজউদ্দৌলাকে বন্দী করে নিয়ে আসা হয় এবং 4ঠা জুলাই তাকে হত্যা করা হয়। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।